নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরগুলোর উপর নজর রাখবো সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পশ্চিমবঙ্গের বহু আসনে কি ফের নির্বাচন হতে চলেছে? নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গদি কি সংকটে? আর কিভাবে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিদ্রোহী কুড়ি সাংসদকে কিন্তু বিপাকে ফেললেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটা সেটা হলো ককরোচ জনতা পার্টিকে কি ভয় পেয়ে গেল সরকার? এই সমস্ত খবরগুলো আপনাদের একে একে জানাবো। শুরুতেই চোখ রাখা যাক পশ্চিমবঙ্গের দিকে, যেখানে অমিত শাহের রাজনৈতিক কৌশল আজ এক চরম সংকটের মুখে এসে দাঁড়িয়েছে বলে দাবি করছে বিরোধীরা। একদিকে সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের নোটিশ জারি করে জবাব তলব করেছে, অন্যদিকে বঙ্গ নির্বাচনে যে কারচুপির অভিযোগ উঠেছে তা নিয়ে দেশের শীর্ষ আদালত তাৎপর্যপূর্ণ অবস্থানের ইঙ্গিত দিয়েছে। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুপ্রিম কোর্টের তরফ থেকে নোটিশ জারি করার পর থেকেই কিন্তু রাজনৈতিক মহলে এই জল্পনা তীব্র হয়েছে যে পশ্চিমবঙ্গে কি সত্যি ফের নতুন করে নির্বাচন হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট অত্যন্ত স্পষ্ট ভাষায় জানতে চেয়েছে যে আসনগুলোতে জয়ের ব্যবধানের থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা অনেক বেশি, সেখানে কি আদালত নতুন করে নির্বাচনের নির্দেশ দিতে পারে। একদিকে অমিত শাহের উপর পদত্যাগের জন্য প্রবল রাজনৈতিক চাপ তৈরি হয়েছে, আর অন্যদিকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের চেয়ারও এখন কিন্তু রীতিমতো টলমল করছে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। আপনাদের জানিয়ে রাখি, বঙ্গ নির্বাচনের আগে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অত্যন্ত স্পষ্ট একটি বার্তা দিয়েছিল। শীর্ষ আদালত বলেছিল যে নির্বাচনের ফলাফলে জয় পরাজয়ের যে ব্যবধান থাকবে তার চেয়ে বেশি সংখ্যক ভোটারের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় তবে সুপ্রিম কোর্ট এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের সেই কড়া নির্দেশিকাকে এক প্রকার উপেক্ষা করে নিজেদের মতো কাজ চালিয়ে গেছে বলে কিন্তু অভিযোগ উঠেছে। অভিযোগ, অমিত শাহের ইশারায় জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের নির্বাচনে কিন্তু নিয়ম মানেনি। এটি কোনো হাওয়ায় ভাসিয়ে দেওয়ার কথা নয়। বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমে কিন্তু রিপোর্টে এই একই ইঙ্গিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট এই এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের নামে ভোটারদের নাম কেটে দেওয়ার মামলায় অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে। রিপোর্ট অনুযায়ী নির্বাচন কমিশনের নিজেদের দেওয়া তথ্যই বলছে যে ভোটার তালিকা থেকে বাদ পড়া নামগুলোর মধ্যে অনেক নাম কিন্তু সঠিক ছিল, আর এর সরাসরি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের অন্তত 31টি আসনের ফলাফলের উপর। এই ভয়ঙ্কর পরিসংখ্যান দেখেই সুপ্রিম কোর্ট কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। 38 লক্ষেরও বেশি ভোটার আবেদন পেন্ডিং বা ঝুলে রয়েছে, আর নির্বাচন কমিশন মাত্র 2% আবেদনের নিষ্পত্তি করে এক প্রকার অসম্পূর্ণ ভোটার তালিকা দিয়েই কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচন সম্পন্ন করেছে বলে কিন্তু অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের এই অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে খেলা এখন উল্টে যেতে বসেছে, এমনটাই কিন্তু দাবি করছে রাজনৈতিক মহল। বিহারে যা হয়েছিল তার থেকেও কিন্তু 10 ধাপ এগিয়ে পশ্চিমবঙ্গে কিন্তু কারচুপির অভিযোগ উঠেছিল, এমনটা কিন্তু প্রথম থেকে অভিযোগ জানিয়ে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 38 লক্ষ ভোটারের আবেদন ঝুলে থাকার পরেও যখন কেউ কোনো কর্ণপাত করেনি, তখন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে জয় পরাজয়ের সার্বিক ব্যবধান দাঁড়িয়েছিল মাত্র 32 লক্ষ ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস অবিলম্বে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং প্রমাণ সহ দাবি করে যে বিজেপি তৃণমূলের চেয়ে 32 লক্ষ বেশি ভোট পেয়েছে ঠিকই, কিন্তু প্রতিটি আসনে গড়ে প্রায় 3000 করে ভোট উদ্দেশ্য প্রণোদিতভাবে কাটা হয়েছে। আরো ভয়ঙ্কর যে তথ্য সেটা হলো যে 176টি আসনে ভারতীয় জনতা পার্টি ঠিক কতগুলো ভোটের ব্যবধানে জিতেছে, যতগুলো ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রথমে সুপ্রিম কোর্ট তাৎক্ষণিকভাবে এই মামলার শুনানি করতে অস্বীকার করলেও পরে যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 31টি আসনের সুনির্দিষ্ট পরিসংখ্যান এবং প্রমাণ তুলে ধরা হয়, তখন আদালতের দৃষ্টিভঙ্গি কিন্তু বদলাতে শুরু করে। সাম্প্রতিক বার কাউন্সিলের নির্বাচনে দেখা গিয়েছে যে 23টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 15টি আসন দখল করেছে, আর বিজেপি পেয়েছে মাত্র 3টি আসন। এখন প্রশ্ন হলো, জ্ঞানেশ কুমার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কি জবাব দেবেন? আর তিনি যদি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন তবে কি এই 31টি আসনে সত্যিই পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে? উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনের আগে এই রায় কিন্তু দেশের রাজনীতিতে এক বিরাট প্রভাব ফেলতে পারে বলে কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং সলিসিটর জেনারেল তুষার মেহতার সুপ্রিম কোর্টে বলা তথ্যের মধ্যে যে বিরাট অসঙ্গতি ধরা পড়েছে সেটা কিন্তু অভিযোগ উঠেছে, তা নিয়ে কিন্তু সারা দেশে এই মুহূর্তে তোলপাড় হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র সরকার এবং স্পিকারের এই গোপন আতাতের অভিযোগ তুলেছেন।
সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের ভয়ে কিভাবে 25শে আগস্ট তড়িঘড়ি করে ব্যাকডেটেড বা পিছনের তারিখ দেওয়া নোটিশ জারি করা হয়েছে তা প্রমাণ সহ জনসমক্ষে এনেছেন তিনি। তার দাবি এই প্রমাণ সব সত্যি। তৃণমূল কংগ্রেসের এই 20 জন বিদ্রোহী সাংসদদের পদ খারিজ বা অযোগ্য ঘোষণার মামলায় মোদী সরকার, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং ভারতীয় জনতা পার্টির সংসদীয় কৌশল সুপ্রিম কোর্টের দরজায় এসে কিন্তু বিরাট ধাক্কা খেয়েছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে স্পিকারকে অবিলম্বে ওই বিদ্রোহী সাংসদদের নোটিশ পাঠাতে হবে এবং তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিতে হবে। শীর্ষ আদালত নিজেও কিন্তু ওই সাংসদদের নোটিশ ধরিয়েছে, কিন্তু আদালতে যখন এই মামলার শুনানি চলছিল তখন সরকারের পক্ষের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন যে স্পিকার অনেক আগেই ওই সাংসদদের নোটিশ পাঠিয়ে দিয়েছেন। তুষার মেহতার এই দাবির সত্যতা নিয়েই অভিযোগ তুলেছেন মহুয়া মৈত্র। সুপ্রিম কোর্টের কড়া মনোভাবের পর লোকসভার সচিবালয় বাধ্য হয়ে ওই 20 জন সাংসদকে 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠায়, কিন্তু এর পিছনের সত্যটা অত্যন্ত চমকপ্রদ। মহুয়া মৈত্র লোকসভার সচিবালয়ের জারি করা সেই নোটিশের একটি অফিসিয়াল কপি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মোদী সরকার এবং স্পিকারের বিরুদ্ধে তীব্র কিন্তু আক্রমণ শানিয়েছেন। তিনি তার পোস্টে লিখেছেন যে সরকারের কভার আপ বা ধামা চাপা দেওয়ার চেষ্টা হাতে নাতে ধরা পড়ে গেছে। তৃণমূল কংগ্রেস গত 19 জুন এই 20 জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে লোকসভার স্পিকারের কাছে আবেদন জমা দিয়েছিল, কিন্তু স্পিকার দীর্ঘ 2 মাস ধরে সেই ফাইল আটকে রেখেছিলেন। উল্টে এই বিদ্রোহী সাংসদদের সংসদের অধিবেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন বরাদ্দ করা হয়েছিল এবং তাদের সমস্ত সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হয়েছিল। আর তুষার মেহতা আদালতে দাঁড়িয়ে যখন দাবি করেছেন যে স্পিকার আগেই নোটিশ দিয়েছেন, তখন মহুয়া মৈত্রের শেয়ার করা চিঠিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে নোটিশটি জারি করা হয়েছে 25শে আগস্ট, অর্থাৎ ঠিক যেদিন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছিল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ লোকসভার স্পিকারের কার্যালয় সুপ্রিম কোর্টের ভর্ৎসনা থেকে বাঁচতে একেবারে শেষ মুহূর্তে এই টাল বাহানার নোটিশ জারি করেছে। 2 মাস ধরে ফাইলগুলো কেন ধুলো খাচ্ছিল তার কোনো সদুত্তর কিন্তু স্পিকারের কাছে নেই। 19 জুন অভিযোগ জানানোর পরেও কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি, বরং স্পিকারের মদতে ওই সাংসদদের সুরক্ষা দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং প্রশ্ন তোলেন যে স্পিকার অনন্তকাল ধরে এই অযোগ্য ঘোষণার প্রক্রিয়া ঝুলিয়ে রাখতে পারেন না, বিরোধীদের অভিযোগ বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসল কৌশল ছিল এই 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদকে ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই এর সঙ্গে যুক্ত করে এনডিএ এর পক্ষে সমর্থন আদায় করা। বিজেপি চেয়েছিল এই মামলাটি লোকসভায় ঝুলে থাকুক যাতে সংসদে তাদের সংখ্যাবল অটুট থাকে, এমনটাই কিন্তু বলছে রাজনৈতিক মহল। সংবিধানের 10ম তহসিল বা দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী এই 20 জন সাংসদের পদ খারিজ হওয়া এখন কেবল কিন্তু সময়ের অপেক্ষা, এমনটাই কিন্তু দাবি তোলা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। এবার অন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, সেটা হলো শিক্ষা ব্যবস্থার বিহালদশা এবং ককরোচ জনতা পার্টির স্কুল ঠিক করো অভিযান নিয়ে। লক্ষ লক্ষ শিক্ষকের পদ কিন্তু ফাঁকা পড়ে আছে। স্কুল ভবনগুলোর অবস্থা অত্যন্ত জরাজীর্ণ, কোথাও ছাদ ভেঙে পড়ছে তো কোথাও পানীয় জলের ন্যূনতম ব্যবস্থাটুকু কিন্তু নেই। বহু সরকারি স্কুল তো চিরতরে বন্ধই করে দেওয়া হয়েছে, কিন্তু এখন ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ এই ভয়ঙ্কর নীতির বিরুদ্ধে সরাসরি পথে নেমেছে। ককরোচ জনতা পার্টি বা সিজেপি দেশ জুড়ে যে স্কুল ঠিক করো অভিযান শুরু করেছে তাতে কিন্তু রীতিমতো ঘাম ছুটেছে বিজেপি শাসিত রাজ্যগুলোর। রাজস্থান থেকে শুরু করে উত্তরপ্রদেশ সর্বত্র এক অভূতপূর্ব ছাত্র বিক্ষোভ দেখা যাচ্ছে, বিশেষ করে জেন আলফাদের বিক্ষোভ। সরকার এতটাই ভয় পেয়ে গেছে বলা হচ্ছে যে তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে স্কুলের ভিডিও করার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি করেছে। উত্তরপ্রদেশের যোগী সরকার এই ক্ষেত্রে সবচেয়ে বেশি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। যে সমস্ত সমাজকর্মী, সাংবাদিক এবং সাধারণ মানুষ সরকারি স্কুলের এই জরাজীর্ণ অবস্থার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন, উত্তরপ্রদেশ পুলিশ তাদের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের করছে এবং জেলে পাঠাচ্ছে। মিরাটের একটি সরকারি স্কুলের বেহাল দশার ভিডিও করা অপরাধে 2 জন যুবককে রীতিমতো গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। উত্তরপ্রদেশের লখনৌ, হাথরস, কনৌজ, বুলন্দশহর, বারাণসী সহ অন্তত 8টি জেলায় বেসিক এডুকেশন অফিসাররা নির্দেশিকা জারি করেছেন যে কোনো বহিরাগত ইউটিউবার বা সাধারণ মানুষ স্কুলের ভিতরে প্রবেশ করে ভিডিও বানাতে পারবেন না। প্রশ্ন উঠছে, উত্তরপ্রদেশের সরকারি স্কুলের আসল ছবিটা তুলে ধরা কি কোনো অপরাধ? যোগী সরকার কি এতটাই ভয় পেয়ে গেছে যে সত্যকে ধামা চাপা দিতে পুলিশ কিন্তু ব্যবহার করা হচ্ছে? এমনটা কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা।
কনৌজের মতো জায়গায় ছোট ছোট স্কুলের ছেলে মেয়েরা পর্যন্ত আজ রাস্তায় নেমে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তাদের চোখে মুখে রাগ, তারা স্লোগান দিচ্ছে এবং স্কুলের দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষকদের অপসারণের দাবি জানাচ্ছে। এই ছোট ছোট শিশুরাও বুঝে গেছে যে নিজেদের অধিকারের জন্য এখন পথে নামা ছাড়া আর কোনো উপায় নেই। বিরোধী দলগুলোর স্পষ্ট অভিযোগ, যোগী সরকার আসন্ন নির্বাচনের আগে নিজেদের এই চরম প্রশাসনিক ব্যর্থতা মানুষের সামনে কিন্তু চলে আসুক তা কোনোভাবেই চাইছে না। কারণ তারা জানে শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা যদি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় তবে তাদের ক্ষমতা থেকে উৎখাত হওয়া নিশ্চিত। তাই গায়ের জোরে পুলিশের ভয় দেখিয়ে সত্যের কণ্ঠরোধ করার এই মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু দেশের ছাত্র সমাজ বা যুব সমাজ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছে তাতে এটা স্পষ্ট যে আন্দোলন আর পুলিশের লাঠি বা এফআইআর দিয়ে থামানো সম্ভব নয়। সরকারের এই পদক্ষেপ সাধারণ মানুষের মনে আরো বেশি ক্ষোভের জন্ম দিচ্ছে বলে মনে করা হচ্ছে। আগামী দিনে এর প্রভাব ব্যালট বক্সে পড়ে কিনা সেটাই এখন দেখার। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।